টাইগারকে কে না চেনে, তাই না? বাট আসল যিনি টাইগার তাকে চেনেন কি? পাকিস্তানের জেলে বন্দি থাকতে হয়েছিল, আর সব থেকে বড় দুঃখের ব্যাপার হলো টাইগার আর জিন্দা নেই। আসুন আজকের ছোট্ট ভিডিওতে জানা যাক ধামা চাপা পড়ে যাওয়া এক বীরের কাহিনী। হ্যালো ভিউয়ার্স, একটা টাইগারকে কে না চেনে, তাই না? বাট আসল যিনি টাইগার তাকে চেনেন কি? সিনেমার মতো তিনিও অ্যাকচুয়াল বাস্তবে একসময়কার ইন্ডিয়ার বেস্ট র এজেন্ট ছিলেন। বাট সিনেমার মতন তিনি শেষ পর্যন্ত শত্রুদের ধরাশায়ী করে দেশে আর ফিরতে পারেননি। পাকিস্তানের জেলে বন্দি থাকতে হয়েছিল, আর সব থেকে বড় দুঃখের ব্যাপার হলো টাইগার আর জিন্দা নেই। কিন্তু তার কাহিনী সিনেমার ওপর দিয়ে যায়। কথায় বলে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। আসুন আজকের ছোট্ট ভিডিওতে জানা যাক ধামা চাপা পড়ে যাওয়া এক বীরের কাহিনী। তার নাম হলো রবীন্দ্র কৌশিক। আর যারা আজকে আমরা প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। রাজস্থানের বর্ডার টাউনের শ্রী গঙ্গানগরে জন্ম তার। ছোটবেলা থেকেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। এক কলেজ ড্রামাতে তিনি এক আর্মি অফিসারের রোল করেছিলেন। রোলটা ছিল আর্মি অফিসার চায়না ওয়ারে চায়নাদের হাতে বন্দী হলেও কোনো ইনফরমেশন উগলে দেয়নি। আর এই অ্যাক্টিংটা করে তিনি সেদিন এক ইন্টেলিজেন্স অফিসারের নজরে পড়ে যান। বিকম কমপ্লিট করেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন, আর তার প্রবেশ ঘটে ডেঞ্জারাস আর সিক্রেট ইন্ডিয়া স্পাইর ওয়ার্ল্ডে। মাত্র 23 বছর বয়সে তিনি এক ট্রেন্ড আন্ডারকভার এজেন্টে পরিণত হয়ে যান। ফার্স্টে তিনি আবুধাবি আর তারপর দুবাই যান, সেখান থেকে পাকিস্তানে এন্ট্রি নেন। তার সমস্ত ইন্ডিয়ান আইডেন্টিটি ডিস্ট্রয় করে দেওয়া হয়। পাকিস্তানে তিনি নতুন নামও নেন, নবী আহমেদ সাকির। পরে তিনি করাচি ইউনিভার্সিটি থেকে LLB ডিগ্রি নিয়ে পাস আউট হন। তারপর তিনি পাকিস্তান আর্মিতেও জয়েন করেন। সেখানে তিনি আমানত নামের এক পাকিস্তানি মেয়েকেও বিয়ে করেন। তাদের এক মেয়েও ছিল। পাকিস্তান থেকে মাঝে সাঝে তিনি তার পরিবারকে চিঠি দিয়ে তার হাল হাকিকাত জানিয়ে রাখতেন। ধীরে ধীরে প্রমোশন পেতে পেতে তিনি পাকিস্তান আর্মির মেজর র্যাঙ্ক পর্যন্ত পৌঁছে যান। 1979 থেকে 1983 সাল পর্যন্ত পাকিস্তান আর্মিতে থেকে অনেক কনফিডেন্সিয়াল আর ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন্ডিয়াতে পাস করেছিলেন, যার দৌলতে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি অনেক ইন্ডিয়ান ফৌজের জীবন বেঁচে যায়। ইন্ডিয়া আগে থেকে সেফগার্ড নিয়ে রাখতে পেরেছিল, যে কারণে ওই সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজে তার নাম দিয়েছিলেন দ্য ব্ল্যাক টাইগার। কিন্তু হিরোর শেষ রক্ষা হয়নি। 1983 সালে ইনায়েত মাসিয়া নামে এক র এজেন্ট রবীন্দ্র কৌশিকের সাথে পাকিস্তানে মিট করার জন্য আসতে গিয়ে বর্ডার ক্রস করার সময় পাকিস্তান আর্মির হাতে ধরা পড়ে যায়। ইনায়েত মাসিয়া পাকিস্তান আর্মির টর্চারে রবীন্দ্র কৌশিকের আসল পরিচয় ফাঁস করে দেয়। রবীন্দ্র কৌশিক আর ইনায়েত মাসিয়ার পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের একটা পার্কে দেখা করার কথা ছিল। ইনায়েত মাসিয়া সেখানেই মিট করার জন্য যান, বাট পাকিস্তান ইন্টেলিজেন্স অফিসাররা সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। রবীন্দ্র কৌশিক মিট করতে এলে পাকিস্তান ইন্টেলিজেন্সের কাছে হাতে নাতে ধরা পড়ে যান। পাকিস্তান ইন্টেলিজেন্স রবীন্দ্র কৌশিকের ওপর গুপ্তচর বৃত্তির চার্জ এনে পাকিস্তানের আদালতে মামলা করেন। পাকিস্তানের আদালত প্রথমে তার মৃত্যুদণ্ড দিলেও পরে সেটা চেঞ্জ করে আজীবন কারাবাসের সাজা শোনায়। প্রথম 2 বছর পাকিস্তান আর্মি তার ওপর অকথ্য অত্যাচার চালায় শিয়ালকোটের এক ইন্টারোগেশন সেন্টারে। তারপর তাকে মুলতানের জেলে ঢুকিয়ে দেওয়া হয়। পাকিস্তানের জেলে তিনি 18 বছর ছিলেন। 2001 সালের নভেম্বর মাসে তিনি হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে মুলতান জেলেই মারা যান। সেই জেলের পেছনেই তাকে কবর দেওয়া হয়। মারা যাবার 3 দিন আগে তার ইন্ডিয়াতে পরিবারকে উদ্দেশ্য করে লেখা একটা চিঠিতে তিনি লিখেছিলেন, তিনি যদি আমেরিকান হতেন তাহলে হয়তো 3 দিনের মধ্যে তাকে জেল থেকে বের করে নেওয়া হতো। গভর্নমেন্টের তরফ থেকে তার ফ্যামিলিকে প্রথমে 500 টাকা মাসিক পেনশন দেওয়া হতো, যেটা পরে বাড়িয়ে 2000 টাকা করা হয়েছিল।
রবীন্দ্র কৌশিকের ভাই একবার বলেছিলেন তারা টাকা চায় না, তারা রবীন্দ্র কৌশিকের রিকগনিশন চায়। রবীন্দ্র কৌশিক তাদের জন্য চিরকাল হিরো থাকবে, কিন্তু দেশের জন্য শুধুই এক সাধারণ র এজেন্ট ছিলেন। রবীন্দ্র কৌশিকের ফ্যামিলি অনেক চেষ্টা করেও গভর্নমেন্ট থেকে রবীন্দ্র কৌশিকের রিকগনিশন বা তাকে ছাড়ানোর কোনো সাহায্য পায়নি। এটা ঠিক যে দেশের সিকিউরিটি অনেকটা স্পাইদের ওপর নির্ভরশীল, কিন্তু তাদের জন্য কোনো দেশই হয়তো খোলাখুলিভাবে কিছু করতে পারে না। স্ট্র্যাটেজিকভাবে ভাবতে গেলে হয়তো এটাই ঠিক বলে মনে হবে, কিন্তু মানবিকভাবে ভাবলে মনে হবে তাদের রিকগনিশনটা প্রাপ্য। সালমান খানের একটা টাইগার আসার পর রবীন্দ্র কৌশিকের ফ্যামিলি মেম্বারদের মনে হয়েছিল এই ক্যারেক্টারটা অনেকটা রবীন্দ্র কৌশিকের মতো, তাই তারা এটাও রিকোয়েস্ট করেছিলেন সিনেমাতে তার নামটা উল্লেখ করা হোক। এমনকি রবীন্দ্র কৌশিকের ফ্যামিলি মেম্বারদের এটাও মনে হয়েছিল জন আব্রাহামের মুভি র রবীন্দ্র কৌশিকের লাইফ স্টোরি থেকেই অনুপ্রাণিত। তাদের দাবি ছিল বলিউড যেখানে তার লাইফ স্টোরি নিয়ে ইনকাম করছে, সেখানে পাবলিককে আসল ব্যক্তিটির ব্যাপারে জানানো হোক। শেষমেশ 2023-এর ফেব্রুয়ারিতে বিখ্যাত ফিল্ম ডিরেক্টর অনুরাগ বসু ডিক্লেয়ার করেন যে তিনি রবীন্দ্র কৌশিকের লাইফ স্টোরি নিয়ে সিনেমা আনতে চলেছেন। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আজকের ভিডিও আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। একটি সাবস্ক্রিপশন আপনার জন্য ফ্রি, কিন্তু আমাদের অনেক উৎসাহের কারণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।